ভিডিওতে আমরা আনসার্টেনটি ইন ফিউচার ইভেন্ট সম্পর্কে পড়ব, যেটা খুব ইম্পর্টেন্ট টপিক একটা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে। আজ আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আনসার্টেনটি ইন ফিউচার ইভেন্টস। ফিউচার কোনো সময়ই প্রেডিক্টেবল না, এটাই আনসার্টেনটি। ফর এক্সাম্পল, আগামী বছরে স্টিলের দাম কত হবে, কোনো প্রজেক্ট 3 বছরে শেষ হবে নাকি 4 বছরে, রেনফল কত হবে, এইসব প্রশ্নের এক্সাক্ট অ্যান্সার নেই। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে আমরা ধরে নিই ফিউচার আউটকামস রিয়ারলি সার্টেন, তাই ডিসিশন নিতে হয় আনসার্টেনটি মাথায় রেখে। এস্টিমেটস অ্যান্ড দেয়ার ইউজ। আমরা কেন এস্টিমেটস ইউজ করি? এস্টিমেটস মানে হলো অ্যাভেলেবল ইনফরমেশন দেখে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরা। এক্সাক্ট ডেটা সবসময় পাওয়া যায় না বা পেতে অনেক খরচ হয়। ফর এক্সাম্পল, ইন ইঞ্জিনিয়ারিং 20 বছর পরে রোড মেনটেনেন্স কস্ট কত হবে, পাওয়ার প্ল্যান্টের ফিউচার ফুয়েল কস্ট কত হবে, সফটওয়্যার প্রজেক্টের কমপ্লিশন টাইম কতটা কি হতে পারে, এইসব জিনিসগুলো হচ্ছে এক একটা এস্টিমেট না ধরে নিই আমরা। তাই এস্টিমেট না করলে কোনো প্ল্যানিংই পসিবল নয়। এবং আমরা কেন আর কোথায় এই এস্টিমেটসগুলো ইউজ করি না, এস্টিমেটস ব্যবহার করা হয় যখন ফিউচার রেভিনিউ ফোরকাস্ট করতে হয়, লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার কস্ট ধরতে হয়, ইনভেস্টমেন্ট রিটার্ন অ্যানালাইজ করতে হয়। ফর এক্সাম্পল, ধর একটা ফ্লাইওভার প্রজেক্ট করতে গেলে আজ এক্সাক্ট বলা যায় না মেনটেনেন্স কস্ট 15 বছর পরে কত হবে, আর তাই এস্টিমেট ব্যবহার করেই ডিসিশন নিতে হয়। চলে আসি রেঞ্জ অফ এস্টিমেটস। একটা এস্টিমেট না নিয়ে আমরা সাধারণত রেঞ্জ অফ এস্টিমেটস ব্যবহার করি। এখানে বেসিক্যালি 3টে কেস থাকে। অপটিমিস্টিক মানে হচ্ছে সবচেয়ে ভালো, বেস্ট কেস যেটা বলে। মোস্ট লাইকলি হচ্ছে নর্মাল কন্ডিশন। আর পেসিমিস্টিক মানে হচ্ছে ওয়ার্স্ট কেস যেটা বলে, যেখানে আমার মানে সমস্ত ধারণাই পাল্টে যাবে, এরকম একটা ব্যাপার। ইঞ্জিনিয়ারিং এ যদি আমি এক্সাম্পল দিতে চাই, যেমন ধরো প্রজেক্ট ডিউরেশন, বেস্ট কেস হচ্ছে 18 মাস, সব থেকে কম সময় হয়ে যাচ্ছে। মোস্ট লাইকলি হচ্ছে 24 মাস, 2 বছর লেগে যাচ্ছে। আর ওয়ার্স্ট কেস হচ্ছে 30 মাস, সব থেকে বেশি সময় লাগছে, তাই ওটা ওয়ার্স্ট কেস। এতে আনসার্টেনটি ক্লিয়ারলি ভাবে ধরা পড়ে। এবার রেঞ্জ কেন বেটার সিঙ্গেল ভ্যালু থেকে? সিঙ্গেল নাম্বার দিলে ফলস কনফিডেন্স তৈরি হয়। রেঞ্জ ব্যবহার করলে রিস্ক বোঝা যায়, কন্টিজেন্সি প্ল্যান করা যায়, ম্যানেজমেন্ট রিয়েলিস্টিক ডিসিশন নিতে পারে। এবার চলে আসি প্রবাবিলিটি কনসেপ্টে। প্রবাবিলিটি তোমরা সবাই জানো, অঙ্কে সবাই করেছো। প্রবাবিলিটি মানে কোনো ইভেন্টের ঘটার চান্স কতটা। এখানে দু রকমের ভ্যালু থাকে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। 0 মানে ইম্পসিবল, 1 মানে হচ্ছে সার্টেন। ফর এক্সাম্পল, ধরো আজকে মানে আগামীকাল কতটা বৃষ্টি হতে পারে, সেটা বৃষ্টি হবে কি হবে না সেটা ধরো 0.6 প্রবাবিলিটি। মেশিন ফেলিয়ার 0.1 প্রবাবিলিটি। এগুলো একটা এক্সাম্পল। প্রবাবিলিটি আনসার্টেনটিকে নাম্বারে কনভার্ট করে বেসিক্যালি। এবার প্রবাবিলিটি কেন ইম্পর্টেন্ট? প্রবাবিলিটি না থাকলে আমরা ডিসিশন ইমোশনাল হয়ে যায়। প্রবাবিলিটি থাকলে কম্পারিজন পসিবল, এক্সপেক্টেড আউটকাম ক্যালকুলেট করা যায়। ফর এক্সাম্পল, ধরো তোমাদের হাতে দুটো প্রজেক্ট আছে। প্রজেক্ট এ হচ্ছে 70% চান্স আছে প্রফিট হওয়ার, প্রজেক্ট বি হচ্ছে 40% চান্স আছে প্রফিট হওয়ার। এখানে র্যাশনাল ডিসিশন পসিবল হয়। জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। জয়েন্ট প্রবাবিলিটি ব্যবহার হয় যখন দুটো ইভেন্ট রিলেটেড। ফর এক্সাম্পল, ইন্টারেস্ট রেট ইনক্রিজ, হাউজিং ডিমান্ড ডিক্রিজ, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট না। তাহলে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কখন হবে? যখন দুটো ইভেন্ট একে অপরের উপর ডিপেন্ডেন্ট থাকবে। জয়েন্ট প্রবাবিলিটি বলে দেয় দুটো একসাথে ঘটার চান্স কতটা। যেমন ধরো সাপ্লাই ডিলে প্লাস কস্ট ওভাররান, রেনফল প্লাস কনস্ট্রাকশন ডিলে, মানে বৃষ্টি হলে কনস্ট্রাকশন থেমে যাবে, কনস্ট্রাকশনে দেরি হবে। এই জিনিসগুলো মানে দুটোই কিন্তু মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। এক্সপেক্টেড ভ্যালু বা ইভি কনসেপ্ট। এক্সপেক্টেড ভ্যালু মানে প্রবাবিলিটি ধরে অ্যাভারেজ এক্সপেক্টেড আউটকাম। এর ফর্মুলা হচ্ছে ইভি ইকুয়ালস টু সামেশন অফ প্রবাবিলিটি ইনটু আউটকাম। ইভি ফিউচার প্রেডিক্ট করে না, লং রান অ্যাভারেজ দেখায়। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরো 0.6 প্রবাবিলিটি আছে, যদি 0.6 প্রবাবিলিটিটা হয় তাহলে আমার 1,00,000 টাকা প্রফিট হচ্ছে, আর 0.4 প্রবাবিলিটিতে আমার 20,000 টাকা লস হচ্ছে। তাহলে আমি ওখানে ইভি কি করে ক্যালকুলেট করব না, 0.6 ইন্টু 1,00,000, যেহেতু 0.6 প্রবাবিলিটি আমার 1,00,000 প্রফিট হচ্ছিল, তাই 0.6 ইন্টু 1,00,000 প্লাস 0.4 ইন্টু -20,000, যেহেতু 20,000 লস হচ্ছিল। তো ক্যালকুলেট করলেই আমি পেয়ে যাবো আমার ইভি কত হচ্ছে। পজিটিভ ইভি হলে ইকোনমিক্যালি গুড অপশন হয় সেটা। এবার কেন এক্সপেক্টেড ভ্যালু এতটা ইউজফুল? না, ইভি ব্যবহার করে আমরা অল্টারনেটিভস কম্পেয়ার করতে পারি, বেস্ট ইকোনমিক অপশন সিলেক্ট করতে পারি।
চলে আসি ইকোনমিক ডিসিশন ট্রিতে। ডিসিশন ট্রি হচ্ছে ডিসিশন প্লাস আনসার্টেনটি ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। এখানে স্কোয়ার নোড রিপ্রেজেন্ট করে ডিসিশনকে, সার্কেল নোড রিপ্রেজেন্টস চান্স, অ্যান্ড এন নোড রিপ্রেজেন্ট করে পে অফকে। কমপ্লেক্স প্রবলেম কিন্তু ডিসিশন ট্রি এর মাধ্যমে খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করা যায়। ডিসিশন ট্রি এর এক্সাম্পল বলছি, ধরো নিউ প্রোডাক্ট লঞ্চ করবে কি না, এখানে সাকসেস প্রবাবিলিটি ধরে নাও 0.7 আর ফেলিয়ার প্রবাবিলিটি ধরে নাও 0.3। তাহলে ডিসিশন ট্রিতে সব পাথ সব পে অফ ক্লিয়ারলি দেখা যায়, বোঝাও যায়। এবার কেন ডিসিশন ট্রি এতটা পাওয়ারফুল? ডিসিশন ট্রি কমপ্লেক্স ডিসিশন সহজ করে, প্রবাবিলিটি অ্যাজাম্পশন ক্লিয়ার করে, আর ব্যাকইয়ার্ড ক্যালকুলেশন পসিবল করে। ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে এটা খুব খুব ইউজফুল। চলে আসি রিস্ক কনসেপ্টে। রিস্ক মানে হচ্ছে আউটকামের ভ্যারিয়েবিলিটি। দুটো প্রজেক্টের ইভি সেম হতে পারে, হ্যাঁ যেটা বলছিলাম, রিস্ক কনসেপ্ট হচ্ছে রিস্ক মানে যেটা বললাম আউটকামের ভ্যারিয়েবিলিটি। দুটো প্রজেক্টের ইভি সেম হতে পারে কিন্তু রিস্ক আলাদা হবে। ফর এক্সাম্পল ফিক্সড ডিপোজিটে লো রিস্ক, আর স্টার্ট আপ ইনভেস্টমেন্টে অবভিয়াসলি হাই রিস্ক, কারণ স্টার্ট আপে আমি জানি না আমার প্রজেক্টটা মানে স্টার্ট আপ কোম্পানিটা আদৌ চলবে কি চলবে না। এখানে একটা টপিক আছে রিস্ক ভার্সেস আনসার্টেনটি। রিস্ক হচ্ছে প্রবাবিলিটি জানা থাকে আমাদের, আর আনসার্টেনটিটা প্রবাবিলিটি জানা থাকে না। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে আমরা রিস্ক কোয়ান্টিফাই করতে পারি, বাট আনসার্টেনটি পুরোপুরি পারি না। রিস্ক ভার্সেস রিটার্ন, এখানে বেসিক একটা রুল আছে, সেটা হচ্ছে হায়ার রিস্ক হলে হায়ার এক্সপেক্টেড রিটার্ন আসবে। ফর এক্সাম্পল গভর্নমেন্ট বন্ড থাকলে সেখানে আমার রিস্ক কম হচ্ছে, আবার রিটার্নও কম আসছে। কিন্তু স্টক মার্কেট হলে সবাই জানো এখানে প্রচণ্ড পরিমাণে হাই রিস্ক থাকে, কিন্তু রিস্ক যদি নাও আর যদি সেটা সাকসেসফুল হয় তাহলে আবার রিটার্নও প্রচণ্ড পরিমাণে বেশি পাবে। আর লাস্ট টপিক হচ্ছে সিমুলেশন অ্যান্ড রিয়েল অপশনস অ্যানালিসিস। সিমুলেশন মানে কম্পিউটার দিয়ে হাজার হাজার সিনারিও রান করানো। মন্টে কার্লো সিমুলেশনে কি হয় না, র্যান্ডম ইনপুট নেওয়া হয়, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আউটপুট পাওয়া যায় এখান থেকে। আর এটা ইউজ করা হয় লার্জ প্রজেক্টসে আর হাই আনসার্টেনটি সিচুয়েশনসে। আর রিয়েল অপশন কনসেপ্ট কি বলছে না, রিয়েল অপশনস মানে ফ্লেক্সিবিলিটির ভ্যালু। ফর এক্সাম্পল প্রজেক্ট ডিলে করার অপশন, প্রজেক্ট অ্যাবান্ডন করার অপশন, ক্যাপাসিটি এক্সপ্যান্ড করার অপশন, এই জিনিসগুলো। ট্র্যাডিশনাল এনপিভি এটা ধরতে পারে না, তাই রিয়েল অপশনস পারে। আর কেন এই অ্যাডভান্স টুলগুলো ইউজ করা হয় না, আর কোথায় ইউজ করা হয় না, ফার্মা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, টেকনোলজি প্রজেক্টসে, ন্যাচারাল রিসোর্স প্রজেক্টে, যেখানে আনসার্টেনটি বেশি থাকে আর ডিসিশন রিভার্সিবল হয়। তাহলে এখানেই আমাদের ইউনিট 3 শেষ হলো। আজকে ভিডিওতে আমরা কি কি টপিকগুলো বুঝলাম না, আনসার্টেনটি, প্রবাবিলিটি, এক্সপেক্টেড ভ্যালু, ডিসিশন ট্রিজ, রিস্ক রিটার্ন কনসেপ্টস, এগুলো। পরের ভিডিওতে আমরা ইউনিট 4 ধরবো। ইউনিট 4 এর বেশি কিছু নেই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তার জন্য এতটাই, নেক্সট হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।